এবং মালদ্বীপকে হারিয়ে বাংলাদেশ কোচ হাভিয়ার কাবরেরা একরকম হুঙ্কারি দিয়েছেন। তিনি বলছেন প্রবল সমালোচনার জবাব তারা দিয়েছে এবং খুবই ইন্টারেস্টিংলি তিনি ম্যাচ শেষে জয়ের পরে দুজনকে আলাদা করে খুঁজছেন। কাকে তারা খুঁজছেন, কথা হচ্ছে সেটা, কি নিয়ে এত আলোচনা এবং কেনই বা তিনি মালদ্বীপকে হারিয়ে হুঙ্কার দেওয়ার সিদ্ধান্তটা নিলেন। ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে হাভিয়ার কাবরেরা খুঁজছেন রিফাত মাসুদ এবং নাভিল খানকে। মজা লাগছে তাই না? এক্স্যাক্টলি, কারণ এই জায়গাটায় তিনি যেটা বলেছেন সেটা যদি আগে আমরা একটু শুনে নেই। প্রথম ম্যাচ হারের পর অন্যায় সমালোচনার শিকার হয়েছে বাংলাদেশ দল। এখানে কেউ, দ্যাট মিনস সাংবাদিকরা, এই দলকে বিশ্বাস করে না। আমাদের ভেতরে কোনো সংশয় নেই। আমি অবাক হয়েছি রিফাত আর নাভিল এখানে নেই, হয়তো ওদের ভিডিওটা পরিবর্তন করতে হবে। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন, আমরা সেই সময় সেখানে ছিলাম না। রিজনটা ছিল, শুরুর দিকে আমরা ছিলাম না, রিজনটা আমরা মাঠে তখন ইন্টারভিউ করছিলাম। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আচ্ছা, প্রথমত মানে ঘটনা কি হয়েছে যাদের বুঝতে সমস্যা হবে, খুব স্বাভাবিক ঘটনা। একে তো আগের ম্যাচ হারে আপনি যখন মালদ্বীপের কাছে 1-0 গোলে হারবেন, মালদ্বীপ যারা 1 বছর ধরে আন্তর্জাতিক ম্যাচ খেলে না, মালদ্বীপের প্লেয়াররা যেখানে রিক্রিয়েশনাল টুর্নামেন্ট খেলে বেড়াচ্ছে, তাদের দেশে লিগ হয় না, সেই দলের কাছে আপনি যখন 1-0 গোলে হেরে যাবেন ঘরের মাঠে, তখন খুব স্বাভাবিকভাবেই আপনাকে নিয়ে আলোচনা হবে এবং সমালোচনাও হতে পারে। এটা খুবই সাধারণ, পৃথিবীর সব জায়গায় এটাই স্বাভাবিকভাবে হয়। তো ভালো কথা, তার কাছে মনে হয়েছে তিনি মালদ্বীপকে পরের ম্যাচে হারিয়েছেন, একটা ফ্রেন্ডলি ম্যাচে 2-1 গোলে জিতেছে বাংলাদেশ, এবং সেই কারণে তার কাছে মনে হলো যে তিনি এখন বোধহয় একটা এক হাত নিতে পারেন। এবং তিনি প্রেস কনফারেন্সে এসছেন কিছু প্রিসেট মানে কথাবার্তা যেটা তিনি আসলে বলতেই চাইলেন। এবং তিনি বললেন যে রিফাত, মানে আমরা যে কোনো একটা ভিডিও টি স্পোর্টস থেকে পোস্ট করা আছে, সেখানে কোনো ভুল ইনফরমেশন আছে। এবং আমি তার কাছে জানতেই চেয়েছিলাম যে কোচ, যেটা ভুল আছে সেটা আপনি বলতে পারেন যে কোন জায়গায় ভুল আছে, তাহলে উই আর রেডি টু অ্যাপোলোজাইজ, আমাদের কোনো প্রবলেম নাই, ভুল হতে পারে সেটা। তখন তিনি বললেন যে আপনি গিয়ে ভিডিও দেখেন, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। আরে বাবা, ক্লেম তো আমি করি নাই যে ভুল নাকি, ক্লেম করেছেন আপনি তাহলে সেটা সামনে নিয়ে আসবেন যে কোথায় ভুল, কোথায় ভ্রান্তি আর কোথায় কি আছে। এবং আমার তো আসলে মনেই পড়ে না যে কোচকে নিয়ে, দলকে নিয়ে কড়া সমালোচনা কখনো টি স্পোর্টসের কাছ থেকে এসছে। আমরা যেটা হচ্ছে হয়েছে, প্রথম ম্যাচে হারের পর গঠনমূলক কিছু কথাবার্তা এসেছে, সেখানে একটা প্রতিবাদ চলছিল। সেই প্রতিবাদের ভাষ্যটা আসলে কি ছিল, সাপোর্টাররা কি ছিল, সেই জিনিসটা কিন্তু আমরা হচ্ছে গিয়ে বলেছিলাম। ইনফ্যাক্ট আমাদের কথাও এমন ছিল যে এই জিনিসগুলো যদি ফুটবলাররা রিয়েলাইজ করতে পারেন যে মানুষের এক্সপেকটেশন তাদের নিয়ে কতটুকু রয়েছে, তাহলে হয়তোবা নিজেদের সেরাটাও দিতে পারবেন। দেখেন, কালকে ম্যাচ শেষে যখন আমি জনির সাথে কথা বলছিলাম, তখন তাকে জিজ্ঞেস করছিলাম গেল ম্যাচে সাপোর্টাররা যে আপনাদের সামনে দাঁড়িয়ে যে বিক্ষোভটা করলো, এটা আপনাদের তাতিয়ে দিয়েছিল কিনা। ফুটবলারদের কথা ছিল ইয়েস। তখন আমরা কিছুটা হলেও বুঝেছি যে না, আমাদের আরো ভালো করতে হবে। দেখেন, সোহেল রানাকেও একই প্রশ্ন করা হয়েছিল এবং সোহেল রানা বলছেন যে সমালোচনা যখন তাদের হয় তখন তারা সেটা পজিটিভলি নেন, এবং তারা জানেন যখন জিতবে দল তখন তাদেরকে মাথায় তুলে নিয়ে নাচা হবে। এবং এইটা খুবই সাধারণ একটা ব্যাপার। সমস্যা যেটা হয়েছে আমার কাছে মনে হয়, দেখুন এইটা মানে খুবই নাইভ একটা ডিসিশন কোচের আমার কাছে মনে হয়েছে, প্রচন্ড নাইভ। যেটা হয়েছে ওটা তো ওনার প্রথম একটা জাতীয় দল যেটার দায়িত্বে তিনি রয়েছেন। এর আগে তিনি কখনো কোনো জাতীয় দল তো দূরে থাক, তিনি ক্লাব দলেরও কোচিং করান নাই। তো তিনি যখন 2021-এ এসেছে তখন আমরা তাকে সেটা ভালোভাবে নিয়েছি, ঠিক আছে, তাকে অপরচুনিটি দেওয়া হয়েছে, তিনি কাজ করুক, তিনি অপটার অ্যানালিস্ট ছিলেন, কাজ করুক, আস্তে আস্তে ভালো করবেন। এবং প্রচুর পরিমাণ সাপোর্ট তিনি সবসময় মিডিয়ার কাছ থেকে আমার মনে হয় পেয়ে এসছেন। কিন্তু তারপরে এসে আপনি মালদ্বীপের মতো দলের সঙ্গে, মালদ্বীপকে মোটেই খাটো করছি না, একটা ফ্রেন্ডলি ম্যাচ জিতে, যেখানে আপনার 4 ম্যাচে আপনি ভুটানের কাছে হেরেছেন যে সেপ্টেম্বর মাসে, সেটা লোকে ভুলে গেছে, লোকে আপনাকে মাফ করে দিয়েছে। আমি মনে করে দিতে চাই 2016 সালে বাংলাদেশ ভুটানের কাছে যখন সবশেষ হেরেছিল, তখন বাংলাদেশে ফুটবল বন্ধ হয়ে গিয়েছিল এবং সেই সময় টম সেনফিটকে বিদায় করে দেওয়া হয়েছিল। টম সেনফিট কত বড় মাপের কোচ, যিনি পরের দলকে নিয়ে আফ্রিকান কাপ অফ নেশনসে গিয়েছিলেন। তো এরকম কোনো বিপর্যয়ের মুখে, সমালোচনার মুখে তিনি পড়েন নাই, কারণ বাংলাদেশের মিডিয়াই তাকে সেই সাপোর্টটা সবসময় দিয়ে এসছে। এবং তার যে শুধুমাত্র এইটা নিয়েই এই প্রথম তা না, আমি একদম পরিষ্কার করে বলতে পারি যে বাংলাদেশের লিডিং পত্রিকার কয়েকজন জার্নালিস্টের সঙ্গেও তার এই ধরনের সমস্যা, মানে এইরকম মানে কথা শোনানোর, আমি বলি একটু শেষ করি, এই কয়েকটা মানে আলোচনা সমালোচনা নিতে না পারার ব্যাপারটা রয়েছে। দেখুন, যখন আপনি ভালো করবেন তখন আপনাকে নিয়ে আলোচনা হবে, এটাই স্বাভাবিক। খারাপ করলে সমালোচনা হতে পারে, সেটা স্বাভাবিক। সাংবাদিকের ভুল থাকলে সেটাও ধরিয়ে আপনি দিতে পারেন। সেই ফ্রেন্ডলি একটা ব্যাপার সবসময় বাংলাদেশের ফুটবল অঙ্গনে আছে। কিন্তু সমস্যা যেখানে হয়েছে যে আপনি 3 বছর ধরে জাতীয় দলের, একটা বাংলাদেশ জাতীয় দলের কোচ হওয়ার পরে আপনি যখন মিডিয়া হ্যান্ডলিং আপনার দুর্বলতা তবুও থেকে যাবে, আপনি যখন জানেন না যে মিডিয়ার কি দায়িত্ব বা আপনার কি দায়িত্ব, আপনি যখন মিডিয়াকে দায়িত্ব
বোঝাতে যান তখনই সমস্যাটা হয়। সেটা তখন বলে দেয় যে আপনি এর আগে আসলে এক্সপেরিয়েন্স নিয়ে এই জায়গায় কোচিং করাতে এসছেন। সেটা ফুটবলীয় ক্ষেত্রে থাকতে পারে, কিন্তু মিডিয়া হ্যান্ডলিং যেটা একটা পার্ট, সেটা সম্পর্কে আপনি হয়তো এখনো পুরোপুরি অবগত নন। ঝামেলাটা যেটা হয়েছে যে কোনো একটা ধরেন গঠনমূলক সমালোচনাও যখন হয়, যেটা আমরা এই হাভিয়ার কাবরেরার টার্মে দেখছেন, আপনি বলছেন কয়েকজন লিডিং জার্নালিস্টের সাথে, লিডিং মিডিয়ার জার্নালিস্টের সাথেও যে জিনিসটা হয়েছে, তিনি সেই সমালোচনাগুলো আসলে নিতে পারতেন না, বা কোনো জার্নালিস্ট যখন ওনার কাছে জানতে চাইতেন আপনি এই কাজটা করার পেছনে আপনার তো একটা আইডিওলজি আছে, সেই আইডিওলজিটা কি, সেটাও কিন্তু তিনি কখনো হচ্ছে গিয়ে সেই জিনিসটা ক্লিয়ার না করে উল্টো তখন আরো উনি একটা হিট করতেন। হ্যাঁ, এবং কথা হচ্ছে এই কাজটা জোসে মরিনিও করতে পারেন, সেটা সাংবাদিকেরা হজম করেন। এই কাজটা করতে পারতেন পেপ গার্দিওলা মাঝে মধ্যে করেন, এই যে ব্রাইটনের কাছে হেরেও একটু আপসেট হয়েছিলেন। আমাদের মনে আছে লিওনেল স্কালোনি যখন আর্জেন্টিনার কোচ হিসেবে সৌদি আরবের কাছে হারলেন, তারপর দিন সকালবেলায় লোকটাকে যখন আমরা দেখলাম আমাদের চোখের সামনে প্র্যাকটিস করাচ্ছেন দলকে, তখন কি পরিমাণ সমালোচনার শিকার লোকটা হয়েছেন। কিন্তু সেই লিওনেল স্কালোনি বিশ্বকাপ জিতেছেন, তারপর কি তিনি গিয়ে আবার হিট করেছেন যে অনেক সমালোচনা করেছে এই হচ্ছে সে, মানে দিস ইজ ফর আ ফ্যাক্ট। আপনি এটা খুবই ন্যাচারাল, এবং এইটা হচ্ছে যে বললাম যেটা, যে এটা হচ্ছে আনাড়িপনা। হ্যাঁ, এবং আনাড়িপনাটাই এইটার থেকেই আসলে মানে শেখার অনেক কিছু সব দিক থেকেই বোধহয় রয়েছে। হাভিয়ার কাবরেরার যে আমলটা ছিল, অর্থাৎ এই ম্যাচটা ছিল বর্তমান যেই চুক্তি রয়েছে হাভিয়ার কাবরেরার, সেই বর্তমান চুক্তি অনুযায়ী শেষ ম্যাচ। এই সময়টায় হাভিয়ার কাবরেরা 2 দফায় মোট 29টা ম্যাচ বাংলাদেশের ডাগ আউট সামলেছেন, 8টা ম্যাচ তিনি জয় পেয়েছেন, ড্র হয়েছে 6টা ম্যাচ, হেরেছেন 15টা ম্যাচ, যেখানে জয়ের হার 27.59%। মোট গোল এই সময়টায় বাংলাদেশ দিয়েছে 20টা, গোল হজম করেছে 45টা। লম্বা সময় বাংলাদেশের কোচরা যদি থাকেন সেটার হিসেব করলে আপনি হচ্ছে লোডভিগ ডি ক্রুইফ ছিলেন 3 টার্মে, এরপর জেমিডে, এরপর হাভিয়ার কাবরেরা। জেমিডের থেকেও হাভিয়ার কাবরেরার পারফরমেন্সটা পার্সেন্টেজ হিসেবে খারাপ, সেটা হচ্ছে কি আমরা দেখেছি উইনিং পার্সেন্টেজ হিসেবে। তবে এর মাঝখানেও হাভিয়ার কাবরেরার যে একটা প্লাস পয়েন্ট ছিল, সেটা ছিল 2023 সাফের সেমিফাইনালে বাংলাদেশকে পৌঁছে দেয়া, লেবাননের সাথে ড্র করা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচে মালদ্বীপকে 2 বার হারানো। তবে অস্ট্রেলিয়ার সাথে 7-0 গোলের হার, ফিলিস্তিনের সাথে 5-0 গোলের হার, এই দুটা বিগেস্ট মার্জিনের হার ছিল হাভিয়ার কাবরেরার আমলে। এখন দেখা যাক ফুটবল ফেডারেশন তার সাথে কি কন্ট্রাক্ট নতুন করে রিনিউ করেন কিনা। তিনি তো আসলে গতকালকের ম্যাচ শেষে বলছিলেন যে অনেককে দেখানোর জন্য, অনেককে জবাব দেওয়ার মতো জয় বাংলাদেশ দল পেয়েছে, মানে একটা ফ্রেন্ডলি ম্যাচে জিতে উনি আসলে কাদেরকে জবাব দিতে চান ওই জন্য। এইটা হচ্ছে কথা। প্রথমত আমি আমার এই ব্যাপারে 2টা মন্তব্য করে রাখি। এক, কেন আমি কোচের পরিবর্তন চাই না, কেন চাই না সেটা বলছি। তবে দ্বিতীয়ত আমি এটাও আসলে এক্সপেক্টেড না যে মালদ্বীপকে একটা ফ্রেন্ডলি ম্যাচে হারানোর পরে আপনার কাছে মনে হবে যে আপনি দেখে ফেলেছেন, আপনি একটা অর্জন করে ফেলেছেন। এই যে অর্জন করার যে মেন্টালিটি, এই চিন্তাটা একদম ভুল। একটা ফ্রেন্ডলি ম্যাচে জেতার পর আপনি যদি চিন্তা করেন আপনি অনেক বড় বিশ্বকাপ জিতে ফেলেছেন, তাহলে আমার মনে হয় যে আপনি আপনি স্বপ্নই দেখতে পারেন না, স্বপ্ন দেখার জায়গায় আপনার ঘাটতি আছে প্রথমত। আর দ্বিতীয়ত, কেন আমি কোচের পরিবর্তন চাই না, তিনি 3 বছর ধরে কাজ করছেন, প্লেয়ারদেরকে খুব ভালো মতন তিনি চেনেন এবং জানেন। নতুন একজন কোচকে আপনি যখন বিদেশ থেকে নিয়ে আসবেন, তাকে আবার ওই গোড়া থেকে শুরু করতে হবে। আপনি 3 বছর যেহেতু সময় ইনভেস্ট করেছেন, 2023 যেহেতু তার জন্য মাইল ফলক কোচের জন্য এবং বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য, 2024টা আমি ধরে নিতে পারি অস্ট্রেলিয়া, প্যালেস্টাইনের মতো দলের সঙ্গে আপনি পারেন নাই, 2024 দিয়ে আমি তাকে বিচার করতে চাই না, আমি বরং 23 দিয়ে তাকে বিচার করতে চাই। এবং আমি চাই কোচের ধারাবাহিকতাটুকু ওই অর্থে থাকুক, কিন্তু যেই জায়গাগুলোয় খুঁটি ফাটা আছে সেগুলো সেরে এরপরে সামনের দিকে এগিয়ে যাওয়া যেতেই পারে। ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির পরবর্তী মিটিংয়ে আসলে ডিসিশন নেওয়া হবে হাভিয়ার কাবরেরাকে রাখা হবে নাকি হবে না। And click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.